আমি আব্দুল্লাহ আল মাসুম, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং অ্যান্ড বিমা, পায়রহাট ইউনাইটেড কলেজ, অভয়নগর, যশোর। তো আজকে আমরা নির্ণয় করব বন্ডের মূল্য। বন্ডের মূল্য নির্ণয় করতে গেলে আগে জানা প্রয়োজন বন্ড আসলে জিনিসটা কী। বন্ড হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থের দলিল, যার মাধ্যমে সরকার বা কোম্পানি তাদের দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহ করে থাকে। সাধারণত একটা দেশের যৌথ মূলধনী কোম্পানি বা সরকার যখন অর্থের ঘাটতিতে পড়ে তখন এই বন্ডের মাধ্যমে তাদের ঋণ সংগ্রহ করে থাকে। বন্ডে সাধারণত দুইভাবে অর্থটা ফেরত পাওয়া যায়। একটা হচ্ছে বন্ডের সুদের মাধ্যমে, নির্দিষ্ট সময় পরে যে সুদ ফেরত পাওয়া যায়, আর নির্দিষ্ট সময় পরে বন্ডের যে লিখিত মূল্য ফেরত পাওয়া যায়। এটা হচ্ছে বন্ডের দুইটা মিলে হচ্ছে বন্ডের মূল্য নির্ণয়। তাহলে আমরা জানলাম মূলত দুইটা মাধ্যমে এখানে অর্থ ফেরত পাওয়া যায়। একটা হচ্ছে বন্ড থেকে নির্দিষ্ট সময় পর পর যে সুদ পাওয়া যায়, আর একটা হচ্ছে নির্দিষ্ট সময় পরে বন্ড থেকে যে লিখিত মূল্য ফেরত পাওয়া যায়। তাহলে দুইটাই মূলত এখানে দুইটাকে সমন্বয় করে আমরা মূলত পাবো হচ্ছে বন্ডের মূল্য। বন্ডের যদি সুদের হার বৃদ্ধি পায় তাহলে বন্ডের মূল্যটা তোমার হ্রাস পায়, আবার বন্ডের যদি সুদের হার হ্রাস পায় তাহলে বন্ডের মূল্য বৃদ্ধি পায়। আমরা এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে দেখব যে আসলে বন্ডের মূল্য, সুদের হার যদি বৃদ্ধি পায় তাহলে বন্ডের মূল্য কীভাবে হ্রাস পায়, আবার সুদের হার যদি হ্রাস পায় তাহলে বন্ডের মূল্য কীভাবে বৃদ্ধি পায়। তো আজকে আমাদের নির্ণয়ের বিষয়বস্তু হচ্ছে বন্ডের মূল্য। বন্ডটা সাধারণত আমরা তিনটা ভাগে ভাগ করে নির্ণয় করতে পারি মূল্য নির্ণয়ের ক্ষেত্রে। একটা হচ্ছে মেয়াদি, 2 নম্বর হচ্ছে জিরো কুপন বন্ড, 3 নম্বর হচ্ছে তোমার চিরস্থায়ী বন্ড। তাহলে আমরা একটু লিখি আগে জিনিসটা। মেয়াদি বন্ড, 2 নম্বর হচ্ছে আমাদের জিরো কুপন বন্ড, 3 নম্বর হচ্ছে চিরস্থায়ী বন্ড। তাহলে বন্ডটা আমরা নির্ণয় করব মূলত তিনটা ভাবে। একটা হচ্ছে মেয়াদি বন্ড, 2 নম্বর জিরো কুপন বন্ড, 3 নম্বর চিরস্থায়ী বন্ড। এবার প্রথমে আমরা নির্ণয় করব হচ্ছে মেয়াদি বন্ড। মেয়াদি বন্ড বলতে কি বুঝি, যে বন্ডের একটা নির্দিষ্ট মূল্য, নির্দিষ্ট সময় শেষে বন্ডের মূল্য ফেরত পাবো, আবার সেখান থেকে আমরা নির্দিষ্ট সময় শেষে সুদও ফেরত পাবো। অর্থাৎ যার একটা নির্দিষ্ট মেয়াদ আছে সেটাই আমরা মেয়াদি বন্ড। দেখি আমরা একটু সমাধান করার চেষ্টা করব, তার আগে আমরা সূত্রগুলো জানার চেষ্টা করব। মেয়াদি বন্ড যেটাকে আমরা চিনব হচ্ছে ভিবি নামে। তাহলে ভিবি অর্থ কি, আই ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস আর টু দি পাওয়ার n ভাগ আর প্লাস এমভি বাই 1 প্লাস আর টু দি পাওয়ার n। তো দেখো আমরা বলেছিলাম শুরুতেই মূলত বন্ড থেকে মূলত দুইটা জিনিস আমরা ফেরত পাবো। একটা হচ্ছে সুদ ফেরত পাবো, আর একটা হচ্ছে আমরা ফেরত পাবো হচ্ছে তার নির্দিষ্ট মেয়াদ শেষে তার লিখিত মূল্য। এইটা হচ্ছে দেখো সুদ ফেরত পাবো আমরা এইটা, আর এইটা ফেরত পাবো হচ্ছে নির্দিষ্ট মেয়াদ শেষে লিখিত মূল্য ফেরত পাবো। তাহলে আমাকে একটু বিস্তারিত জেনে নিই এর ভিতরে আসলে ঘটনা কি কি আছে আমাদের। আয় হচ্ছে সুদের হার, সুদ, আয় মানে আমরা বলতে পারি ইন্টারেস্ট বা সুদ। এন অর্থ হচ্ছে বছর, আর এমভি অর্থ হচ্ছে লিখিত মূল্য। দেখো আর কোনো জিনিস এখানে নাই। আর ভিবি অর্থ হচ্ছে বন্ডের মূল্য।
তাহলে আমরা প্রথমে বলেছিলাম বন্ডটা 3 ভাগ। প্রথমে মেয়াদি বন্ড, যেটা নির্দিষ্ট মেয়াদ আছে, মেয়াদ দেখো এখানে আমরা বললাম বছর দেওয়া আছে। দ্বিতীয় নম্বর বলেছিলাম জিরো কুপন বন্ড। আগে জানা দরকার জিরো কুপন বন্ড বলতে কি বুঝি। যে বন্ডে কোনো প্রকার সুদ প্রদান করা হয় না সেটাকে আমরা বলতে পারি জিরো কুপন বন্ড, কোনো প্রকার সুদ নাই। তাহলে কি পাওয়া যায়, এটা একটা নির্দিষ্ট বাট্রায় বন্ড হোল্ডারদের কাছে বিক্রি করে থাকে তোমার কোম্পানির মালিকরা, যারা এই অর্থটা সংগ্রহ করবে, অর্থাৎ বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ নির্দিষ্ট বাট্রায় বন্ড হোল্ডারদের নিকট বিক্রি করে। আবার নির্দিষ্ট সময় শেষে বন্ড হোল্ডাররা এটা বন্ড হোল্ডারদের কাছ থেকে এটা তোমার বন্ড যারা ইস্যু করে তারা এটা আবার পুনঃক্রয় করে নেয়। তাহলে এটা একটা নির্দিষ্ট মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রি করে আবার সেই একই মূল্যে তারা ফেরত নিয়ে নেয় বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ। তাহলে আমরা বললাম জিরো কুপন, যেখানে কোনো সুদ নাই। সুদ নাই, যদি সুদ আমার জিরো হয়ে যায়, শূন্য হয়ে যায়, সুদ যদি আমার শূন্য হয়ে যায়, তাহলে আমরা জানি শূন্যর সাথে যা কিছু যোগ করি সবই হয়ে যায় শূন্য। তাহলে যদি শূন্যর সাথে আমরা এইটাকে গুণ করতাম, যা জানি শূন্যর সাথে যা কিছু গুণ করবো সবই আমাদের ইকুয়েশন শূন্য। শূন্যর সাথে যদি আমরা এইটা গুণ করি তাহলে দেখো এর ইকুয়েশানটা কী হয়ে যাচ্ছে, জিরো। এইটার ইকুয়েশান পুরোটাই জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এর কোনো ভ্যালু আমাদের থাকছে না। তখন জিরো কুপন বন্ডের সূত্র আসছে আমাদের অনলি ফর এই অংশটা। তাহলে আমরা জিরো কুপন বন্ডের সূত্রটা বলতে পারি ভিবি সমান সমান এমভি বাই 1 প্লাস আর টু দি পাওয়ার এন। আমরা এই অংশ তখন আর এই যে অংশটা সেম, তাহলে আমরা জানলাম আগে যে সূত্রটা ছিল সেম একই সূত্রটাও আমাদের জিরো কুপন বন্ডের ক্ষেত্রে, শুধুমাত্র বন্ডের সুদের হার নাই বলে আমার এই অংশের কোনো ভ্যালু আর থাকছে না। তখন দ্বিতীয় অংশ যে নির্দিষ্ট সময় সে লিখিত মূল্য যেটা ফেরত পাবো ওইটাই আমাদের মূলত আসবে জিরো কুপন বন্ডের ক্ষেত্রে সূত্র। এরপর জানবো হচ্ছে আমাদের চিরস্থায়ী বন্ড। চিরস্থায়ী বন্ড বলতে কি বুঝি, যে বন্ডে কোনো প্রকার মেয়াদ উল্লেখ থাকবে না সেটাকে আমরা বলবো চিরস্থায়ী বন্ড। অর্থাৎ সবসময় আমরা সেখান থেকে একটা বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ জনগণের নিকট থেকে বন্ড সংগ্রহ করবে নির্দিষ্ট দলিলের মাধ্যমে এবং প্রতি বছর শেষে একটা নির্দিষ্ট পরিমাণ সুদ প্রদান করবে। তাহলে এখানে তোমার বছরের কোনো মান নাই, যেহেতু বছর নাই তাহলে বছরের মান জিরো হয়ে যাচ্ছে। তাহলে সূত্রটা আমাদের শুধু এসে যাচ্ছে আই ভাগ আর, অর্থাৎ সুদটাকে আমরা ভাগ করব হার দ্বারায়। তাহলে আমরা মনে হয় সূত্রটা বুঝতে পারছি, সূত্রের ঘটনাটা কি আমরা একটু প্রয়োগ করার চেষ্টা করব। আমরা মেয়াদি বন্ডটা কি, মেয়াদি বন্ডের একটা ক্যালকুলেশন করার চেষ্টা করব। মেয়াদি বন্ড যেটাকে আমরা প্রকাশ করতে পারি ভি বি। সূত্র হচ্ছে আমাদের আই ইন্টু 1 মাইনাস 1 বাই 1 প্লাস আর টু দি পাওয়ার এন ভাগ আর, এর সাথে যুক্ত হবে আমাদের এম ভি বাই 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তো আমাদের এই মুহূর্তে একটা প্রয়োজন হচ্ছে একটা ম্যাথ। তাহলে তোমরা একটু প্রজেক্টর স্ক্রিনের দিকে লক্ষ্য করবা, দেখি একটা ম্যাথ পাওয়া যায় কিনা আমাদের। দেখো স্ক্রিনে একটা ম্যাথ আসছে, দেখি ম্যাথটা কি আগে একটু জানার চেষ্টা করি। জনাব সাদিক বার্ষিক 10% কুপন সুদে প্রতিটি লিখিত মূল্য 1000 টাকা, লিখিত মূল্য 1000 টাকা। তাহলে এখানে কুপন সুদ মানে যে সুদ কোম্পানি পরিশোধ করবে, প্রতিটি লিখিত মূল্য 1000 টাকা বন্ড ইস্যু করে। উক্ত বন্ড 10 বছরের জন্য ইস্যু করা হয়। যদি প্রয়োজনীয় আয়ের হার 12% হয় তাহলে বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে, প্রথমে একটু চেষ্টা করি কী কী ঘটনাগুলো দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে আমাদের লিখিত মূল্য, যেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এমভি নামে। এমভি হচ্ছে আমাদের 1000 টাকা।
তাহলে আমরা যে লিখিত মূল্য তার উপরে সুদ কাটবো, কত পার্সেন্ট কাটবো? 10%। তাহলে সুদ টোটাল আমার লিখিত মূল্যের উপরে কাটবো 10%। আচ্ছা, এটাকে 10% না ধরে আমরা 16% ধরে করি, যেহেতু সুদের হার একটু কম মনে হচ্ছে আমরা এটাকে 16% ধরে করার চেষ্টা করি। সুদের হার হচ্ছে আমার 16% ধরলাম, 16%, তাহলে আসছে কত? 160 টাকা। আমাদের আয়ের হার আছে, আয়ের হার আর সমান সমান কত? 12% বা 0.12। আর কিছু প্রয়োজন দেখো, হ্যাঁ বছর প্রয়োজন। বছর কয়টা দেওয়া আছে আমাদের? 10টা। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, আমরা মানটা বসানোর চেষ্টা করি, আয় সমান সমান কী দেওয়াচ্ছে আমাদের? 160, 1 - 1/1 প্লাস আর এর মান পেয়েছি আমরা 0.12, আর এখানে আমরা আর এর মান পেলাম 0.12। টোটাল বছর পেয়েছি হচ্ছে 10টি, প্লাস লিখিত মূল্য ফেরত পাচ্ছি নির্দিষ্ট সময় শেষে 1000 টাকা, আর 1 + 0.12 বছর হচ্ছে আমাদের 10টা। তাহলে খেয়াল করে আমরা বলেছিলাম যে এখান থেকে 2টা অংশে তারা টাকা ফেরত পাবে, নির্দিষ্ট সময় পর পর তারা সুদ পাবে। সেই সুদটা হচ্ছে আমার 160 টাকা করে, সেটা ক্যালকুলেশন করলে আমরা নির্দিষ্ট সময়ের শেষে আমি সুদের মূল্য পাবো, আর এদিকে নির্দিষ্ট সময় শেষে আমি লিখিত মূল্য ফেরত পাবো। সেইটা হচ্ছে এইটা। এই দুইটাকে আমরা যদি যুক্ত করতে পারি তাহলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে আমরা 160 যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে অ্যাভারেজে আসবে তোমার 5.65 সামথিং, এরকম 5.65, অ্যান্ড সামনে আরও কিছু আসতে পারে। প্লাস আমরা যদি এই পাশে ক্যালকুলেশনটা করি তাহলে এইটা যদি একবারে ক্যালকুলেশনটা করি তাহলে পাবো 321 সামথিং, এরকম একটা কিছু পাবো। 321 যদি নিয়ে আসে তাহলে 321.97 সামথিং পাবো। আমরা যদি এইটাকে সংযুক্ত করি, আমরা 160-এর সাথে যদি 5.65 যদি সংযুক্ত করি তাহলে পাবো হচ্ছে আমরা 9.04, এরকম সামথিং, 9.04 সামথিং, আরও 2-1.65 এরকম কিছু একটা পেতে পারি। প্লাস 321.97 যদি এইটাকে সংযুক্ত করি, দুইটাকে একসাথে সংযুক্ত করলে আমরা পাবো 1226, এরকম কোনো একটা ক্যালকুলেশন আমরা পাবো। তাহলে নির্দিষ্ট সময় শেষে আমি প্রতি বছরে যদি সুদ ফেরত পাই তাহলে আমি পাবো এটা, আর নির্দিষ্ট সময় শেষে যদি আমি আমার পুরো এই মূল্যটা ফেরত পাই, লিখিত মূল্য, সেটা পাবো হচ্ছে এটা। দুইটাকে সংযুক্ত করলে দুইটা মিলে আমার আসবে বন্ডের মূল্য, মেয়াদি বন্ডের মূল্য। আমরা যদি এই একই অঙ্কের ক্ষেত্রে আমরা যদি 0 কুপন বন্ডের কথা চিন্তা করতাম তাহলে জনাব সাদিক বার্ষিক 10% কুপন সুদের জায়গায় বলা থাকতো যে সুদের হার 0 বা 0 কুপন বন্ড, অর্থাৎ সুদ ওখানে উল্লেখ থাকতো না। তাহলে আমাদের এই অংশের কোনো ভ্যালু আর ছিল না, তখন আমরা শুধুমাত্র এই অংশটা নিয়েই কাজ করতাম। ভিভি সমান এমভি বাই 1 + r⁴n, এইটাকে যদি সমাধান করলে 341 পয়েন্ট সামথিং 97 প্লাস এরকম সামথিং আসতো। আর যদি এটা চিরস্থায়ী বন্ড হতো তাহলে শুধুমাত্র বলা থাকতো এখানে যে উক্ত বন্ডে কোনো বছর দেওয়া থাকতো না, অথবা লেখা থাকতো যে চিরস্থায়ী বন্ড। তাহলে চিরস্থায়ী বন্ডের ক্ষেত্রে আমরা সূত্র লিখতাম ভিভি I/R। আমরা আই পেয়েছিলাম 160 আর আর এর মান পেয়েছিলাম 0.12। এটাকে ক্যালকুলেশন যেটা করলে যেটা পাওয়া সেটা হতো আমাদের বন্ডের মূল্য। তাহলে তোমরা নিশ্চয়ই আজকে বুঝতে পারছো যে বন্ডের মূল্য কিভাবে বের করতে হয়। সাধারণত 3টাভাবে বের করতে হয় বলেছিলাম, মেয়াদি বন্ড, 0 কুপন বন্ড আর চিরস্থায়ী বন্ড। তাহলে তোমরা বাসায় এই জিনিসগুলো আরেকটু চর্চা করবা। সামনের দিন আমরা বন্ড থেকে প্রাপ্ত আয় কীভাবে বের করতে হয় সেটা বের করে দেখাবো তোমাদের।
তাহলে সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।